প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। নাগরিকত্ব নির্ধারণ আমাদের কাজ নয়, সুপ্রিম কোর্টের স্বীকার নির্বাচন কমিশনের। শুনানির সময় কোনো অশান্তি বা হামলা হলেই এফআইআর করা নির্দেশ কমিশনের। কেন নরম লাইন, অ্যাকশন নিতে হবে কমিশনকে, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। দিল্লি আজ চক্রান্ত নগরী, দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা চলছে, নেতাজির জন্মদিনে মমতা। শুনানিতে অনুপস্থিত নো ম্যাপিং ভোটারদের বড় সংখ্যা, তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বাড়ল। সাধারণতন্ত্র দিবসের আগে নাশকতার ছক বানচাল, জম্মু কাশ্মীরের নিকেশ জাইস জঙ্গি। দাসত্ব মুছুন, নেতাজির জন্মবার্ষিকীতে আন্দামান নিয়ে মোদিকে চিঠি প্রাক্তন সাংসদের। ছাঁটেই ছাঁটাই, বিজেপির নবীন নীতিতে চাপে পড়বেন বহু নেতাই। কলকাতা থেকে কিশোরীকে অপহরণ করে চণ্ডীপুরে, হাওড়া স্টেশনে ফাঁদ পেতে অভিযুক্তকে ধরল পুলিশ। কানাডার উপর বেজায় চটেছেন ট্রাম্প, গাজা শান্তি কমিটিতে ডেকেও প্রত্যাহার করে নিলেন আমন্ত্রণ। ফের 20 জনের কবলে ইন্দোর, অসুস্থ অন্তত 22, হাসপাতালে ভর্তি নয়। কে কার সঙ্গে প্রেম করবে ওরা ঠিক করে দেবে, বিজেপিকে তোপ মমতার। 100 দিনের কাজে গান্ধীর নাম ফেরান, জিরামজি নিয়ে আপত্তি তুলে বিধানসভায় প্রস্তাব পাস তামিলনাড়ুতে। নেতাজিকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? সুভাষ স্মরণ মঞ্চ থেকে এসআইআর নিয়ে উষ্মা প্রকাশ মমতার। বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব, ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন। 2 সপ্তাহ পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপরতা ইসিআইতে। কংগ্রেস এখন মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস, কেরলে বিজেপি সরকার গড়ার ডাক মোদির। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। যে মূল্যবোধের জন্য তিনি সারা জীবন লড়েছেন রক্ষা করব, নেতাজি জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের। হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে 7 বছরের জেল ও মোটা টাকা জরিমানা। পাকিস্তানি ড্রোন গুঁড়িয়ে দিয়েছিল আকাশেই, প্রজাতন্ত্র দিবসে S-400 প্রদর্শন করবে ভারতীয় সেনা। আগামী সপ্তাহে প্রায় 14,000 কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন, কোন কোন দপ্তরের কর্মীদের উপর কোপ পড়তে পারে জানেন? কেরলে নির্বাচনের আগে কংগ্রেসে অস্বস্তি, অপমানিত বোধ করে হাইকমান্ডের বৈঠকে যোগ দিচ্ছেন না থারুর। শুধু সংখ্যালঘুদের নামেই যাচ্ছে নোটিশ, কি যুক্তি বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। টাকার বিনিময়ে প্রশ্ন মামলা, মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ, সিদ্ধান্ত নিতে লোকপালকে সময় বেঁধে দিল আদালত। কনভয়ে 6টি গাড়ি, 40 জন জওয়ান, আইপ্যাক কাণ্ডের পর ইডি ডিরেক্টরের জন্য Z+ নিরাপত্তা কলকাতায়। 10 বছর আগের প্রতিপক্ষ মমতাকে ভোটের আগে দেশের নেত্রী হতে বললেন চন্দ্র বসু। বামেরা কি জোট করবে হুমায়ুনের সঙ্গে? বিমানের বার্তায় অন্য জল্পনা। ডেডলাইনের পর 20 ঘন্টা পেরিয়ে গেলেও এফআইআর হল না মনিরুল ইসলামের বিরুদ্ধে। রাজ্যে গুটখা, পান মশলা সম্পূর্ণ নিষিদ্ধ, খৈনি জর্দা খেলেও ধরবে এবার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে শুনানি, করা নির্দেশ দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বাঙালিরা নিরাপদ নন, গভীর সংকট থেকে উদ্ধারে চাই পরিবর্তন, মন্তব্য নাড্ডার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনীতির উত্তাপ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে তিনি স্পষ্ট করে দেন, শুধু চিঠি চালাচালি করে আর পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, প্রয়োজনে কার্যকর পদক্ষেপ করতে হবে, তা না হলে বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে, এই হুঁশিয়ারি দিলেন তিনি। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একাধিক অস্বস্তিকর ও ঘটনার অভিযোগ উঠেছে। কোথাও বিএলও সহ সাধারণ ভোটারের মৃত্যুর খবর সামনে এসেছে, আবার কোথাও শুনানি চলাকালীন ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পরপর 5টি চিঠি দিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। কিন্তু বিজেপির দাবি, যাবতীয় ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র।
মানুষকে ভুল বোঝাচ্ছে তারা। আর কমিশন পাল্টা চিঠির মাধ্যমে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা ছাড়া কিছু করছে না। এই প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমের সামনে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধানে 324 থেকে 329 অনুচ্ছেদে জাতীয় নির্বাচন কমিশনকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। তার প্রশ্ন, এত ক্ষমতা থাকা সত্ত্বেও কমিশন কেন এত নরম অবস্থান নিচ্ছে? শুভেন্দুর কথায় চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিতে হবে, না হলে আমরা সুপ্রিম কোর্টে যাব। একই সঙ্গে তিনি বলেন, এতদিন কমিশন বা তৃণমূল কংগ্রেস আদালতে গেছে, এবার জনগণের হয়ে বিজেপিও আদালতের দ্বারস্থ হবে। বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। শাসক দলের বক্তব্য, এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে নির্দেশ দিয়েছে তাতে বিজেপির অবস্থানই দুর্বল হয়েছে। সেই কারণেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। দলের নেতা দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ, নির্বাচন কমিশন ইতিমধ্যেই 1 কোটির বেশি মানুষকে নোটিশ পাঠিয়েছে। শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তার কটাক্ষ, এটাকে যদি নরম লাইন বলা হয় তাহলে করা হলে বাংলায় মরক লেগে যাবে। এদিন সুপ্রিম কোর্ট রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং যারা নথি জমা দেবেন তাদের রসিদ দিতে হবে। আদালতের এই নির্দেশের পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিজেপি ও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আদালতের মতোই আসন্ন এপ্রিলের ভোটেও জয় পাবে তৃণমূল। অভিষেকের এই মন্তব্যের জবাব দিতে অবশ্য এক মুহূর্ত দেরি করেননি শুভেন্দু অধিকারী। নাম না করে তিনি বলেন, আদালতের নির্দেশ এখনও আপলোডই হয়নি, তার আগেই জয় ঘোষণার চেষ্টা চলছে। তার স্পষ্ট বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তৃণমূল মিথ্যে প্রচার করছে এবং বাংলার মানুষই শেষ পর্যন্ত তার উপযুক্ত জবাব দেবে। জম্মু কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে নিহত জাইশ জঙ্গি। শুক্রবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কাঠুয়া জেলার বিল্লাওয়ারে জম্মু কাশ্মীরের পুলিশ, সেনা এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়েছিল। তাতেই নিহত হয়েছে ওই পাক জঙ্গি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল সাধারণতন্ত্র দিবসে জঙ্গি নাশকতার সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত কিছু তথ্য পেয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। ঘটনাচক্রে তারপরেই উপত্যকায় তল্লাশি অভিযান আরও জোরদার হয় এবং তাতে নিহত হল জাইশ জঙ্গি। দিন দশেক আগে বিল্লাওয়ারে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেয়েছিল নিরাপত্তা বাহিনী। তারপর থেকেই নানা জায়গায় তল্লাশি শুরু হয়। সেনা জানিয়েছে, গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতেই শুক্রবারের অভিযান চালানো হয়েছিল। এক জঙ্গির আত্মগোপন করে থাকার খবর পাওয়া মাত্রই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তাই অভিযান চলাকালীন আর পালানোর পথ খুঁজে পায়নি ওই পাক জঙ্গি। একইভাবে কিস্তওয়ারের পাহাড়ি জঙ্গলেও সেনা অভিযান চলছে। সেনা সূত্রে খবর, পাহাড়ের যে এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেই অঞ্চলটি গভীর জঙ্গলে ঢাকা। ওই এলাকায় পাহাড়ের ঢালও যথেষ্ট খাড়া। সেখানে সৈফুল্লাহ এবং আদিল নামে 2 জাইশ জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর মিলেছে। তারপর থেকে শুরু হয় অভিযান। দিন 4 আগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ভারতীয় সেনার এক জওয়ান নিহত হয় কিস্তওয়ারে। জওয়ানের মৃত্যুর পর কিস্তওয়ারের সেনা অভিযান আরও জোরদার হয়েছে। তল্লাশি অভিযানে জঙ্গিদের একটি গোপন ডেরার হদিশও পেয়েছে সেনা। গাছের আড়ালে এমনভাবে বাংকার বানানো হয়েছে যে কারোর পক্ষে সহজে চিহ্নিত করা সম্ভব নয়। শুধু তাই নয়, বাংকারটিকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে উল্টো দিক থেকে হামলা করলে তা সহজেই আটকে দিতে পারবে। সেনা সূত্রে খবর, পাহাড়ে 12,000 ফুট উচ্চতায় বাংকারটির হদিশ মেলে। সে গোপন ডেরা থেকে 50 প্যাকেট ম্যাগি, প্রচুর কাঁচা সবজি, চাল, রান্নার যাবতীয় সরঞ্জাম, শুকনো কাঠ উদ্ধার হয়েছে। যে পরিমাণ জিনিস উদ্ধার হয়েছে তা দেখে সেনাবাহিনীর সন্দেহ, অনেকদিন ধরেই ওই ডেরায় লুকিয়েছিল জঙ্গিরা। শুধু তাই নয়, ডেরা থেকে উদ্ধার হওয়া রসদ এটাও ইঙ্গিত দিচ্ছে যে কয়েক মাসের খাবার মজুত করা হয়েছিল ওই বাংকারে। তবে স্থানীয়দের কারোর সহযোগিতা ছাড়া এই জায়গায় বাংকার বানানো এবং খাবার মজুত করা সম্ভব ছিল না বলেই মনে করা হচ্ছে। কমপক্ষে 15 জনের মৃত্যুতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। ফের মধ্যপ্রদেশের ইন্দোরের পানীয় জলে বিষের প্রভাব। জলপান করে অসুস্থ হলেন অন্তত 22 জন। তাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি করা হলো হাসপাতালে। এই ঘটনায় নতুন উদ্বেগ ছড়িয়েছে। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। জানা গিয়েছে, এবারের ঘটনা ইন্দোরের মহো এলাকায়। ওই অঞ্চলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। স্থানীয়দের দাবি, দূষিত জল পান করেই অসুস্থ হয়ে পড়েছেন তারা।
অসুস্থদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। বাকিদের বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল রাত থেকেই নানা জায়গা থেকে অসুস্থতার খবর আসতে থাকে। একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। অসুস্থের সংখ্যা অন্তত 22 বলে জানা যাচ্ছে। যত সময় গড়াচ্ছে এলাকার নানা জায়গা থেকে অসুস্থতার খবর মিলছে। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে যান জেলাশাসক শিবম বর্মা। সব মিলিয়ে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ইন্দোরে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, এদিন রাত থেকে মাহো এলাকায় নানা জায়গা থেকে অসুস্থতার খবর পাওয়া যায়। শুক্রবার সকালে এলাকায় পৌঁছয় স্বাস্থ্য বিভাগের এই দল। অসুস্থতার খবর পেলেই এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকরা। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ইন্দোরে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ভগীরথপুরায় এই ধরনের সমস্যা গুরুতর আকার নেয়। জানা যায়, ভগীরথপুরাই থানার কাছের একটি পাইপ ফাটলের জেরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। যেখানে পাইপ ফেটেছিল তার উপরেই একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। সেই শৌচাগারে জল চুইয়ে পড়ে পানীয় জলে মিশে বিষাক্ত করে তোলে। যে জল পান করার জেরে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে অসুস্থতার জেরে অন্তত 15 জনের মৃত্যু হয়। যদিও স্থানীয়দের দাবি, বমি ও ডায়রিয়ার জেরে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। এবার সেই ছবি দেখা গেল মাহো এলাকার। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বিজেপি, তৃণমূলের এই অভিযোগ দীর্ঘদিনের। নেতাজি স্মরণ মঞ্চ থেকে কার্যত আবারও সেই অভিযোগেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ও বিজেপিকে একযোগে বিঁধে তিনি প্রশ্ন তুললেন, এবার কি কে কার সঙ্গে প্রেম করবে সেটাও ওরা ঠিক করে দেবে? বাচ্চা জন্মানোর আগেও ওদের অনুমতি নিতে হবে। কিন্তু কেন একথা বললেন মুখ্যমন্ত্রী? বাংলায় এসআইআরের শুনানি পর্ব চলছে। বহু মানুষ তাতে ডাক পাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে নামের বানানের সামান্য ভুল বা বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাকের কারণেই হিয়ারিংয়ে যেতে হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও শুনানিতে ডাকা হয়েছিল বাবার সঙ্গে বয়সের পার্থক্য মাত্র 15 বছর হওয়ায়। সেই প্রসঙ্গ তুলেই এদিন মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, এখন শুনানিতে গেলে প্রশ্ন করা হচ্ছে 5 ছেলে মেয়ে কিভাবে? বাবার সঙ্গে বয়সের ফারাক এত কম কি করে? জন্ম শংসাপত্র কোথায়? আরে 2002 সালের আগে তো হোম ডেলিভারি হতো। দেখছি 90 বছরের বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে করে হিয়ারিংয়ে নিয়ে যাচ্ছে। এটা মায়েদের বয়স্কদের অপমান। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও শুনানিতে ডাকা হয়েছিল বাবার সঙ্গে বয়সের পার্থক্য মাত্র 15 বছর হওয়ায়। সেই প্রসঙ্গ তুলেই এদিন মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, এখন শুনানিতে গেলে প্রশ্ন করা হচ্ছে 5 ছেলে মেয়ে কিভাবে? জন্ম শংসাপত্র কোথায়? আরে 2002 সালের আগে তো হোম ডেলিভারি হতো। এরপরই মঞ্চে দাঁড়িয়েই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। বলেন, এবার ওরা ঠিক করে দেবে কবে কে বিয়ে করবে। প্রেমটা ওরা ঠিক করে দেবে। কে কি খাবে, কি পরবে, বাচ্চা জন্মানোর আগেও অনুমতি নিতে হবে। এদিন ফের এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে কেন্দ্র ও কমিশনকে নিশানা করেন মমতা। বলেন, রোজ 3 থেকে 4 জন করে আত্মহত্যা করছে। কত লোক হাসপাতালে ভর্তি? এই মৃত্যুর দায় কমিশন ও কেন্দ্রকে নিতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর প্রমাণ করতে হবে আমি ভোটার কিনা। বাংলা ও ইংরেজি বানানোর ফারাকি তো ওরা বোঝে না। বলেন, এবার ওরা ঠিক করে দেবে কবে কে বিয়ে করবে। প্রেমটা ওরা ঠিক করে দেবে। কে কি খাবে, কি পরবে, বাচ্চা জন্মানোর আগেও অনুমতি নিতে হবে। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এতেই বিজেপির সঙ্গে তার বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। গতকাল রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব। বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব। খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। 100 থেকে 110 আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বস্তুত বিজেপির সঙ্গে তার যে বোঝাপড়া করেই নতুন দল গড়া এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তোপ প্রমাণ হয়ে গেল। বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিবা স্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। তাকেই কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি?
নীতিশ কুমারের সঙ্গে পদ্ম শিবিরের বোঝাপড়ার কথা প্রকাশ্যে উদাহরণ হিসাবে খাড়া করেছেন হুমায়ুন। বলেছেন, বিহারের নীতিশ কুমার তো দুবার কম আসন পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্য কেউ 99 পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমি 148 আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। তৃণমূল কত আসন পেতে পারে? জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন বলেন, খুব বেশি হলে 70 থেকে 75টি সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমি গড়ব, মুখ্যমন্ত্রী আমি হচ্ছি। দাবি করেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধেই আমাদের লড়াই, ভোটের পর যে কেউ যোগ দিতে পারে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস দলের সমালোচনা করে বলেন, তাদের কোনো উন্নয়নমূলক কর্মসূচি নেই এবং তারা মাওবাদীদের চেয়েও চরমপন্থী এবং মুসলিম লীগের চেয়েও বেশি সাম্প্রদায়িক অবস্থান নিয়েছে, যার ফলে দেশে এটিকে মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস বলা হয়। তিরুবনন্তপুরমে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস দলের কোনো উন্নয়নমূলক কর্মসূচি নেই। আজ তারা এমন অবস্থান গ্রহণ করেছে যা মাওবাদীদের চেয়ে বেশি কমিউনিস্ট এবং মুসলিম লীগের চেয়েও বেশি সাম্প্রদায়িক। ফলস্বরূপ দেশজুড়ে কংগ্রেসকে ক্রমবর্ধমানভাবে এমএমসি হিসাবে উল্লেখ করা হচ্ছে। কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ, কারণ তারা তাদের কৌশলের জন্য কেরলকে পরীক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহার করছে। কংগ্রেস সক্রিয়ভাবে কট্টরপন্থী উপাদানগুলিকে প্রচার করছে। প্রধানমন্ত্রী বলছেন যে আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এলডিএফ এবং ইউডিএফকে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে এনে এবং উন্নয়ন ও সুশাসনের তৃতীয় বিকল্প হিসেবে বিজেপি এনডিএকে উপস্থাপন করবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনগুলি কেরলের অবস্থা এবং দিক পরিবর্তন করবে। কেরলের ভবিষ্যতের কথা বলতে গেলে আপনি এখন পর্যন্ত মাত্র দুটি পক্ষ দেখেছেন, একদিকে এলডিএফ এবং অন্যদিকে ইউডিএফ। এই দুটি পক্ষই একের পর এক কেরলকে ধ্বংস করেছে, কিন্তু তৃতীয় পক্ষ রয়েছে। সেই পক্ষটি হল উন্নয়নের সুশাসনের বিজেপি এনডিএর। এলডিএফ এবং ইউডিএফ এর লোকেরা কেরলকে দুর্নীতি, কুশাসন এবং তোষণের বিপজ্জনক রাজনীতিতে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন যে এলডিএফ এবং ইউডিএফ এর দশকের পর দশক ধরে দুর্নীতি এবং কুশাসন তিরুবনন্তপুরমকে পিছিয়ে রেখেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপির উন্নত তিরুবনন্তপুরম এর দৃষ্টিভঙ্গির অধীনে শহরটি দেশের জন্য একটি মডেল শহরে রূপান্তরিত হবে। মোদী বলেন, কয়েক দশক ধরে এলডিএফ এবং ইউডিএফ তিরুবনন্তপুরমের উপর চরম অবিচার করে আসছে। বাম এবং কংগ্রেসের দুর্নীতি তিরুবনন্তপুরমকে মৌলিক সুযোগ সুবিধার ক্ষেত্রেও পিছিয়ে দিয়েছে, কিন্তু এখন আর তা হবে না। এখানকার বিজেপি দল উন্নত তিরুবনন্তপুরমের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেছে। আমি তিরুবনন্তপুরমের জনগণকে বলতে চাই যে বিশ্বাস রাখুন, যা এখনও বদলায়নি তা এখন বদলে যাবে। তিরুবনন্তপুরম সমগ্র দেশের জন্য একটি মডেল শহর হবে। তিরুবনন্তপুরমকে ভারতের সেরা শহরগুলির মধ্যে একটি করে তোলার জন্য আমি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশজুড়ে পালিত হবে পরাক্রম দিবস। 2021 সাল থেকে এই দিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নেতাজির জন্ম জয়ন্তী পালিত হবে কলকাতায় নেতাজির বাড়ি নেতাজি ভবনে। কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এক্স হ্যান্ডেলে আজ শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলেন শপথ, যা তুলে ধরলেন এক্স হ্যান্ডেলের বার্তায়। এদিকে এক্স হ্যান্ডেলে বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ব্রিটিশ মুক্ত ভারতেই নেতাজির ধ্যান জ্ঞান ছিল বলে তুলে ধরেন তিনি। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে গভীর শ্রদ্ধায় প্রণাম জানায় একজন নির্ভীক দেশপ্রেমিক, যার জীবন ছিল স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় আত্মসম্মানের প্রতি নিবেদিত। অন্যদিকে স্বাধীনতা যে অর্জন করতে হয় তা নেতাজি শিখিয়ে গিয়েছেন, সে কথাও তুলে ধরেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে লেখেন, নেতাজির ডাকে গোটা দেশ দ্বিধা থেকে সাহসে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জেগে উঠেছিল। তার অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা ত্যাগ, শৃঙ্খলা এবং ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জন করতে হয়। এছাড়া নেতাজির দেখানো পথে চলার শপথ নিয়ে বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের লেখায় উঠে এসেছে, আজ তাকে স্মরণ করিয়ে
শপথ নিই যে মূল্যবোধের জন্য তিনি সারা জীবন লড়েছেন তা রক্ষা করব। ঐক্য, সাহস, মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা, তার আদর্শ আজও আমাদের পথ দেখায়। শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ ভারত গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব। টাকার বিনিময়ে প্রশ্ন। এই মামলায় লোকপালকে আরও 2 মাস সময় দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি অনিল খেতারপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাতে আদালত স্পষ্ট করে দিয়েছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য সিবিআইকে অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 মাস সময় দেওয়া হলো লোকপালকে। আগেই লোকপালকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত সময় চেয়ে ফের আদালতে দ্বারস্থ হয় লোকপাল। সেই আবেদনের ভিত্তিতে অনুমতি দেয় দিল্লি হাইকোর্ট। বিচারপতি অনিল খেতারপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ লোকপালকে 2 মাস সময় দিয়েছে। তবে এর সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছে যে এরপরে আর কোনো সময়সীমা বৃদ্ধি করা হবে না। বিচারপতির বক্তব্য, নিষ্পত্তির সময়সীমা আরও 2 মাস বাড়ানো হলো, তবে আর কোনো অতিরিক্ত সময় চাওয়ার আবেদন গ্রহণ করা হবে না। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানীর কাছ থেকে টাকা নিয়ে তিনি সংসদে প্রশ্ন করেছেন, নিশানা করেছেন শিল্পপতি গৌতম আদানিকে। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তোলেন নিশিকান্ত। গত বছর লোকপালের নির্দেশের পরই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। 6 মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয় লোকপালের দপ্তরে। সিবিআই মহুয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া। মহুয়ার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে তার রিপোর্ট আকারে উল্লেখ করা হয়। 26 জন সাক্ষীর সঙ্গে কথা বলে সিবিআই। প্রমাণ হিসাবে সংগ্রহ করা হয় 38টি নথি। রিপোর্টে তারা জানিয়েছে, ঘুষ নিয়ে সংসদে মোট 61টি প্রশ্ন করেছিলেন মহুয়া। তার মধ্যে 3টি প্রশ্ন করা হয়েছিল সামনাসামনি অফলাইন মাধ্যমে। এই মামলায় আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমতি চেয়েছিল। নির্দেশিকায় লোকপাল জানিয়েছে, সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দেওয়ার পরেই সিবিআইয়ের দ্বিতীয় আবেদনটি বিবেচনা করা হবে, তার আগে তা নয়। গত বছর দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য সিবিআইকে অনুমোদন দেওয়ার লোকপালের নির্দেশ খারিজ করে দিয়েছিল। আদালত তখন পর্যবেক্ষণ করেছিল যে লোকপাল আইনের বিধান বুঝতে ভুল হচ্ছে। সেই কারণে 1 মাসের মধ্যে অনুমোদনের বিষয়টি নতুন করে বিবেচনা করার জন্য লোকপালকে নির্দেশ দেওয়া হয়েছিল। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। 14ই ফেব্রুয়ারি নয়, আরও 10 দিন সময় দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলার জেলা শাসকদের কাছে গেল এক বিশেষ নির্দেশ। অশান্তি হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে শুনানি, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ইটাহার, বাঁকুড়া, মুর্শিদাবাদ রাজ্যের একাধিক জেলার একাধিক শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে চরম অশান্তির ছবি। অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছে শুনানি, এমন ছবিও দেখা গিয়েছে, জানিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। খোদ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই আবহে রীতিমতো কড়া নির্দেশ দিল কমিশন। সময়সীমা বাড়ানোর সম্ভাবনা থাকায় শুনানি নিয়ে আর খুব বেশি তাড়া নেই কমিশনের। তাই আপাতত নিরাপত্তার ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে। যদি শুনানি কেন্দ্রের পরিস্থিতি অশান্ত হয়, যদি ভোটাররা উপস্থিত হতে ভয় পান, তাহলে বন্ধ করে দিতে হবে শুনানি। যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হবে, ততক্ষণ শুনানি চালু হবে না বলে জানানো হয়েছে। একদিকে যখন তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েত বা ব্লক অফিসে শুনানি করতে হবে, তারপরই নিরাপত্তা নিয়ে রাজ্যের উপর কার্যত পাল্টা চাপ তৈরি করল কমিশন। সুপ্রিম নির্দেশ মেনে আগামী শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ হওয়ার কথা। সেই সময় যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই নির্দেশের কথা শুনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, শুনানি না হলে ভোট পিছিয়ে যাবে, সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। তৃণমূল সেটাই চাইছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি ভোটারদের ভয় দেখাতে এই কাজ করছে। আন্তর্জাতিক মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ফলশ্রুতি হল, পড়শি দেশকে আর গাজার জন্য তৈরি শান্তি কমিটিতে চাইছে না ওয়াশিংটন। শান্তি কমিটিতে যোগ দিতে কানাডাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে কথা উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সেই আমন্ত্রণই বাতিল করা হলো। বিভিন্ন আন্তর্জাতিক বিবাদ সমাধানের লক্ষ্যে একটি শান্তি পর্ষদ গঠন করছে আমেরিকা। তাতে যোগ দেওয়ার জন্য একাধিক দেশকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। কানাডারও সে আমন্ত্রণ পেয়েছিল, কিন্তু দাভোসে সরাসরি
ট্রাম্পকে নানা বিষয়ে আক্রমণ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তাতে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক যুদ্ধ ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ও ছিল। কার্নে স্পষ্ট জানান, বোর্ড অব পিস এ যোগ দেওয়ার জন্য তার দেশ কোনো অর্থ দিতে পারবে না। আমেরিকার নেতৃত্বে বিশ্ব ব্যবস্থায় ভাঙন ধরছে বলে মন্তব্য করেছিলেন কার্নে। তার এই মন্তব্যে অনেক সমর্থনও করেছিলেন, উঠে দাঁড়িয়ে হাততালিও দিয়েছেন। প্রসঙ্গত, হোয়াইট হাউস জানিয়েছিল বোর্ড অব পিস এ যোগ দিলে প্রাথমিকভাবে 3 বছরের সদস্যপদ হওয়া যাবে। $100 কোটি খরচ করলে মিলবে স্থায়ী সদস্যপদ। এতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প সমাজ মাধ্যমে কার্নের উদ্দেশ্যে লিখেছেন, বোর্ড অব পিসে কানাডা যোগদানের জন্য যে আমন্ত্রণ পাঠানো হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। আগামী দিনে এই পর্ষদ বিশ্ব নেতাদের কাছে অত্যন্ত সম্মানজনক একটি বোর্ড হয়ে উঠবে। ট্রাম্পের সংযোজন কানাডা আমেরিকার জন্যই বেঁচে আছে। মার্ক এর পর থেকে কোনো মন্তব্য করার আগে এটা মনে রেখো। কার্নেও জবাবে বলেন, কানাডা আমেরিকার জন্য বেঁচে নেই, কানাডিয়ানদের জন্যই কানাডা সমৃদ্ধ হচ্ছে। নেতাজি স্মরণমঞ্চ থেকে ফের এসআইআর নিয়ে কেন্দ্র ও কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে তলব নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। সোচ্চার হলেন আমজনতার হেনস্থা নিয়েও। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। প্রতি বছরের মতো বিভিন্ন প্রান্তে উদযাপন করা হচ্ছে দিনটি। এদিন রাজ্য সরকারের তরফেও তাকে সম্মান জ্ঞাপন করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নেতাজির ফাইল প্রকাশ সহ একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি। বলেন, আজ নেতাজির জন্মদিন, এখনও দিনটাকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন আর ফিরে এলেন না। আমরা তার জন্মদিনটা জানি, মৃত্যুদিনটা বলতে পারি না। কেন এখনও নেতাজির অন্তর্ধান রহস্যের কোনো কিনারা হলো না? এরপরই এসআইআর প্রসঙ্গে তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, নেতাজি বেঁচে থাকলে কি তাকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? হিয়ারিংয়ে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। এরপরই তিনি বলেন, চন্দ্রকেও তো ডেকেছে। বলেন, নেতাজি বেঁচে থাকলে কি তাকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? হিয়ারিংয়ে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। এরপরই মমতা বলেন, বাংলার 1,38,00,000 মানুষকে ডেকেছে, আর আগে একতরফাভাবে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। 7 কোটি মানুষের মধ্যে 2 কোটি বাদ গেলে কত বাকি থাকে? প্রসঙ্গত, এসআইআরের নামে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি ও কমিশন চক্রান্ত করছে বলে বারবার সরব হয়েছে তৃণমূল। পরবর্তীতে শুনানির নামে বৃদ্ধ বৃদ্ধা ও অসুস্থদের হেনস্থা করার অভিযোগও তোলা হয়েছে। সমস্যা সমাধানের আর্জি জানিয়ে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোটসঙ্গী খুঁজছেন হুমায়ুন কবির। একদিকে রাজ্যের শাসক দলকে আসন্ন নির্বাচনে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন, আবার নিজের দল জনতা উন্নয়ন পার্টির শরিক খুঁজতে অন্য দলগুলিকে বার্তা পাঠাচ্ছেন। বামেদের সঙ্গেও জোটে আগ্রহী তিনি। কিন্তু 26-এর নির্বাচনে কি জনতা উন্নয়ন পার্টি হাত ধরবে বামফ্রন্ট? একেবারে নাকচ করে দিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু? কি বললেন বর্ষিয়াম বাম নেতা? তৃণমূল তাকে সাসপেন্ড করার পর মাসখানেক আগে নিজের নতুন দল গঠন করেছেন হুমায়ুন। প্রতিদিন শাসক দলকে বিঁধে চলেছেন। আবার তার দল কতগুলি আসন পেতে পারে তা নিয়ে নানা মন্তব্য করে চলেছেন। তৃণমূলকে তিনি যে ক্ষমতা থেকে সরাবেন সে কথাও জোর দিয়ে বলেছেন। তৃণমূলকে তার ক্ষমতাচ্যুত করতে চাই। তার দলের সঙ্গে জোটে আহ্বান জানিয়েছেন হুমায়ুন। কংগ্রেস আইএসএফ মিমকে বার্তা পাঠিয়েছেন। 30শে জানুয়ারি পর্যন্ত তার দলের সঙ্গে জোটের দরজা খোলা বলে জানিয়েছেন। বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তাদেরও আহ্বান জানান হুমায়ুন। আবার তিনি বলেছেন, তিনি সরকার গড়বেন। তার দল যদি 101টি আসন পায় এবং সরকার গড়তে বিজেপির সমর্থন প্রয়োজন হয় তাহলে বিজেপির সমর্থন নেবেনও বলে জানিয়েছেন। সব মিলিয়ে জোটসঙ্গীর আশায় রয়েছেন হুমায়ুন। আবার বিধানসভা নির্বাচনে জোট নিয়ে আলোচনা চলেছে বামফ্রন্টেও। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী বিমান বসুর সঙ্গে কথা বলেছেন। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বামফ্রন্টে জোট নিয়ে আলোচনা চলছে, এখন বাইরে বলার মতো কোনো অবস্থা তৈরি হয়নি, তাই বাইরে কিছু বলছি না। নৌশাদের সঙ্গে তো আলোচনা হচ্ছে, এখনও শেষ হয়নি। তাকে প্রশ্ন করা হয়, বামেদের সঙ্গে জোটে আগ্রহী হুমায়ুন, তার দলের সঙ্গে কি জোট করবে বামফ্রন্ট? এই প্রশ্নের উত্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, হুমায়ুন কবিররা তো কথা বলেনি, তার মাধ্যম দিয়ে কথা বলছে। এখনও সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি। রাজনীতির কারবারিরা বলছেন, হুমায়ুনের সঙ্গে বামেদের জোটের সম্ভাবনা একেবারে খারিজ করে দিলেন না বিমান বসু। ফলে তাঁর এই মন্তব্য নিয়ে জল্পনা আরও বাড়ল। তাহলে কি হুমায়ুন সঠিকভাবে আবেদন করলে জোট নিয়ে ভাববেন বিমানরা?
এই নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, বিমান বসু নিশ্চয়ই ভুলে যাননি। হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছেন বিজেপির সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চান। যিনি সরাসরি বিজেপির সঙ্গে আঁতাতের কথা স্বীকার করছেন, তার সঙ্গে কিভাবে যোগাযোগ রাখছেন বিমান বসুরা? তাহলে কি যে কোনো মূল্যে একটা দুটো আসন পেতে সেই দিকে এগোচ্ছেন বিমান বসুরা? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা আরও খারাপ ট্রেন্ড। অ্যালার্ট তৃতীয় জোটের আলোচনায় এখনও নেই হুমায়ুনের দল। আইএসএফের সঙ্গে বৈঠক এগোলেও আলোচ্য সূচিতে নেই জেইউপি। তবে হুমায়ুনের জোট আহ্বানকে সপাট খারিজও করছেন না বিমান বসু। TV9 বাংলায় জোটের হাওয়া জিইয়ে রাখলেন বিমান হুমায়ুন। সঠিক মাধ্যম দিয়ে এলে আলোচনায় আসবে বিষয়টি, বার্তা বিমানের।